আমার জীবনের সবথেকে খারাপ দিন হলো সেই দিন যেদিন আমি এই পৃথিবীতে জন্ম নিয়েছিলাম। আমার নাম শ্রাবন্তী। বয়স আমার প্রায় 23। আমার একটা 15 বছরের ভাইও আছে। ছোটবেলায় এক পথ দুর্ঘটনায় আমার বাবা মার মৃত্যু হয়। বাবা মা ছাড়াও পরিবারে কাকা কাকিমা ঠাকুমা সবাই ছিলেন। কিন্তু বাবা মার মৃত্যুর পর বাড়ির পরিবেশটা এক্কেবারে বদলে গেছিল। আমরা দুই ভাই বোন যেন সবার চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলাম। আমরা যেন সবার কাছে বোঝা হয়ে উঠেছিলাম। বাড়ির কেউ আমাদের দুই ভাই বোনকে ঠিক করে খেতে পর্যন্ত দিত না। সারাদিন আমার ভাই দুটো খাওয়ার জন্য কাকিমার পেছনে পেছনে ঘুরে বেড়াতো। উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমার আর লেখাপড়া করা হয়নি। কারণ একটাই, বাবা মা নেই। তাই ফালতু আমাদের লেখাপড়ার জন্য অন্য কেউ কেন টাকা খরচা করবে? যদিও আমরা সবাই যে বাড়িতে থাকতাম সেটা আমার বাবাই বানিয়েছিলেন। বাবা মারা যাওয়ার পর আমার কাকা আমাদের বাড়ি জায়গা জমি এমনকি বাবার যে দুটো দোকান ছিল সেটাও নিজের দখলে নিয়ে নিয়েছিলেন। কাকা কাকিমা এই সব সম্পত্তি নিজেদের নামে করতে চেয়েছিলেন। সেই জন্য আমাদের দুই ভাই বোনকে তারা নিজেদের কাছেই রেখেছিলেন। অনেকবার কাকা এই ব্যাপারে আমার সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু আমি যে কোনো অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে আসতাম। আমার আর ওখানে থাকতে ভালো লাগতো না। তাই একদিন সন্ধ্যাবেলা বাড়ির সবাই যখন বিয়ে বাড়ি গেছিল, সুযোগ বুঝে আমি ভাইকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেলাম। তারপর দৌড়তে দৌড়তে বড় রাস্তার কাছে পৌঁছে গেলাম। ঠিক সেই মুহূর্তেই ওখান থেকে একটা বাস যাচ্ছিল। আমি আর বেশি কিছু না ভেবে বাসটাকে হাত দেখিয়ে দাঁড় করালাম, আর তারপর দুজনে উঠে পড়লাম। কিছু দূর যাওয়ার পর কন্ট্রাক্টর আমার কাছে এসে বলল, কোথায় যাবেন? কন্ট্রাক্টরকে দেখে আমি চিনতে পেরে গেলাম, এটা তো আমার কাকার বন্ধু। তাই নিজের ওড়না দিয়ে আমার আর ভাইয়ের মুখ লুকোনোর চেষ্টা করলাম। কিন্তু কন্ট্রাক্টরের একটু সন্দেহ হলো, আর সে আমাদের চিনে ফেলল। তারপর আমার কাকাকে ফোন করলো আর বলল, তোর দাদার ছেলেমেয়েরা বাড়ি থেকে পালিয়ে বাসে উঠেছে, আর বাস এখন করিমগঞ্জের ধাবায় দাঁড়িয়ে আছে। তুই তাড়াতাড়ি চলে আয়। আমার আর ভাইয়ের তো খুব ভয় করছিল, কারণ আজ যদি কাকার হাতে পড়ি তাহলে দুই ভাই বোনকে আর আস্ত রাখবে না। কিছুক্ষণ পরেই আমার কাকা পাড়ার আরও 2-3 জনকে নিয়ে আমাদের নিতে চলে আসলেন। আমি আর ভাই তো কাকাকে দেখে ভয়ে কাঁপছিলাম। কাকার চোখ মুখও রাগে লাল হয়ে গেছিল। কিন্তু ওখানে অনেক লোক ছিল, তাই সবার সামনে কাকা আমাদের কিছু বললেন না। কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে কাকা আমাদের খুব মারলেন, আর ভয় দেখিয়ে আমাদের দুজনকে ঘরে বন্ধ করে রাখলেন। শুধু যাওয়ার আগে বললেন, কালকের দিন তোদের জীবনের শেষ দিন হবে। খুব শখ হয়েছে না বাড়ি থেকে পালিয়ে যাওয়ার? কাল থেকে তোর জীবন নরকের থেকেও খারাপ হয়ে যাবে। শুধু সকালটা হতে দে, তারপর দেখ আমি কি করি। কাকার কথা শুনে আমার মাথা আর কাজ করছিল না। বুঝতে পারছিলাম না কাল সকাল হলে কাকা আমাদের সাথে ঠিক কী করবেন। ভাইও তখন ভয়ে খুব কান্নাকাটি করছিল। আমার কাকা খুব খারাপ একটা মানুষ, তাই উনি সব কিছু করতে পারেন, এটা ভেবেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। এই সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। সকালে দরজা খোলার আওয়াজে আমার চোখ খুলল। ভাই তখনও ঘুমোচ্ছিল। সামনে কাকাকে দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। কি জানি কাকা আজ আমার সাথে কি করবে। তারপর কাকা আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। কান্নার আওয়াজে ভাইয়ের ঘুমও ভেঙে গেল। আমি কাকার পা দুটো ধরে খুব কাঁদলাম, ক্ষমাও চাইলাম। এমন কাজ আর কোনো দিনও করব না। কিন্তু কাকা আমার কোনো কথাই শুনলেন না, আর উঠোনে যে গাড়িটা দাঁড়িয়েছিল আমাকে টেনে হিঁচড়ে সেই গাড়িতে বসিয়ে দিলেন। বাড়িতে কাকি ঠাকুমা সবাই ছিল, কিন্তু কেউ এর প্রতিবাদ করেনি। শুধু আমার ভাই কাঁদতে কাঁদতে বলছিল, আমার দিদিকে ছেড়ে দাও। কিন্তু ততক্ষণে গাড়ি চলতে শুরু করে দিয়েছিল। আমি দেখলাম গাড়িতে আমার সাথে আরও 5-6 জন মেয়ে বসে আছে। আমি বুঝতে পারলাম না যে আমার সাথে এসব কি হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদের। তারপর আমি জানতে পারলাম যে আমাকে বিক্রি করে দেওয়া হয়েছে, আর এই গাড়ি দিল্লির এক নিষিদ্ধ পল্লীতে আমাদের নিয়ে যাচ্ছে।
এটা শোনার পর আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। যে আমার নিজের কাকা সম্পত্তির লোভে তার নিজের দাদার মেয়েকে বিক্রি করে দিল। এবার আমার ভাইয়ের জন্য খুব চিন্তা হতে শুরু করলো। জানি না ওর সাথে কি করবে। আমি নিষিদ্ধ পল্লীর ছোট্ট ঘরের জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অতীতের কথা ভাবছিলাম। দিল্লি শহরের এই গলি সন্ধ্যা হলেই আলোয় ঝলমল করে ওঠে, কিন্তু দিনের বেলা যেন মনে হয় এই গলিতে কেউ থাকে না। তবে দিনের আলোর শেষে যখন রাত হয় তখন এই গলি আলোয় সেজে ওঠে। দিল্লি শহরের সব থেকে বদনাম গলি, যেখানে ভদ্রলোকেরা শুধুমাত্র রাতের অন্ধকারেই আসতো। আজ আমার ভাইয়ের জন্য খুব মন খারাপ লাগছে। 3 বছরে জানি না ওর কি হয়েছে, কেমন আছে আমার ভাইটা। জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নিচের রাস্তায় আসা যাওয়া লোকেদের দেখছিলাম আর ভাবছিলাম কিভাবে এই 3 বছরে আমার জীবন একদম বদলে গেছে। কিন্তু আমি এটা জানতাম না যে আজ আরও একবার আমার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। আমি নিজের মনেই কথা বলছিলাম আর ভাবছিলাম আজও কি কোনো খদ্দের আসবে না। ভাবতে ভাবতে প্যাকেট থেকে সিগারেট বার করে জ্বালিয়ে নিলাম। আমার জীবনটাও তো সিগারেটের ছাইয়ের মতন, তাই না? আজ যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে আমার জীবনটা এমন নরক হতো না। আমি এই নরক থেকে পালানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু প্রতিবারই আমার চেষ্টা ব্যর্থ হয়েছে। আর যখনই ধরা পড়েছি তখনই মার খেতে হয়েছে। এখানকার মাসি তার নিজের ছেলেদের দিয়ে এমন মার মারতো যে 2-3 দিন আমার জ্ঞান থাকতো না। আর এখন তো আমি বুঝে গেছি যে এই নরকে একবার আসবে, তার পক্ষে এই নরক থেকে বেরোনো কোনোভাবেই সম্ভব নয়। শুধু আমি কেন, আমার মতো অনেক মেয়েই এই ধান্দায় আছে। কেউ হয়তো নিরুপায় হয়ে এসেছে, আবার কেউ কেউ নিজের ইচ্ছায় এই পেশা বেছে নিয়েছে। প্রথম প্রথম সবাই এই নরক থেকে পালানোর চেষ্টা করত, কিন্তু ধীরে ধীরে এটাকেই তাদের ভাগ্য বলে মেনে নেয়। আমাদের এখানে এক মাসি আছে, মনিকা মাসি। ওই এইসব মেয়েদের কেনা বেচার কাজ করত। তার ইচ্ছার বিরুদ্ধে এখানে কোনো কাজই হতো না, এমনকি পুলিশও মাসিকে ভয় পেয়ে চলতো। আমি জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেটে টান দিচ্ছিলাম। হঠাৎ কেউ যেন আমার কাঁধে হাত রাখলো। আমি নিজের অতীত জীবন থেকে বেরিয়ে এসে পিছন ফিরে তাকিয়ে দেখলাম একটা 26-27 বছরের হ্যান্ডসাম ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটা চোখের ইশারায় আমাকে রুমের ভেতরে যেতে বলল। আমি সিগারেটে শেষ টান দিয়ে ওটাকে ডাস্টবিনে ফেলে রুমে চলে গেলাম। তারপর সারা রাত ছেলেটা আমায় নিয়ে তার শরীরের খিদে মেটালো। সকাল হতেই ছেলেটা খুশি হয়ে আমাকে 5,000 টাকা দিল। আমি 1,000 টাকা ছেলেটাকে ফেরত দিতে চাইলে ও বলল, আরে রাখো রাখো, ওটা আমি খুশি হয়ে তোমায় দিয়েছি। আমি বললাম, না বাবু, আমার হারামের টাকা খাওয়ার অভ্যাস নেই। আমি আমার কাজের হিসাবেই পয়সা নিই। আমার কথা শুনে ছেলেটা জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার নাম কি, বাড়ি কোথায় তোমার? শুনে আমি বললাম, নাম জেনে কি হবে বাবু, আর বাড়ি এই 3 বছর ধরে আমার এটাই ঠিকানা। আমার কথা শুনে ছেলেটা বলল, এত সৎ মেয়ে আমি এই প্রথম দেখলাম, তাই তোমার নাম জানতে ইচ্ছা করলো। শুনে আমি একটু হেসে বললাম, আমি যে পেশায় আছি সেখানে নাম জানার কোনো দরকার পড়ে না বাবু, শুধু আসো, নিজের কাজ করো আর পারিশ্রমিক নিয়ে চলে যাও। ছেলেটা আমার দিকে অবাক হয়ে দেখছিল আর আমার কথা শুনছিল। আমি যখন ওকে বললাম, বাবু কি ভাবছেন, সিগারেট খাবেন, এর জন্য কোনো পয়সা নেব না আমি, শুনেও বলল, আজ থাক। এই বলে সে বাইরে বেরিয়ে গেল। 2 দিন পর সে আবার এই নিষিদ্ধ পল্লীর গলিতে এলো। ওর নাম ছিল রাকেশ। একটা নামি কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করত। রাকেশ গলির ভেতরে এসে আমায় না দেখে সিঁড়ি বেয়ে ওপরের তলায় চলে এলো। কিন্তু ওপরে আসার সাথে সাথে অন্য মেয়েরা ওকে নিয়ে টানাটানি করতে শুরু করে দিল। কেউ বলল, বাবু 1,000 টাকা দিলেই হবে, আমার রুমে আসুন। আবার কেউ বলল, বাবু আমার কাছে আরও কমে পাবেন, 500 টাকা দিলেই হবে, আসুন আমার ঘরে। ঠিক সেই সময়ে মনিকা মাসি ওখানে এসে উপস্থিত হলো আর মেয়েদের দিকে তাকিয়ে বলল, আরে সবাই সরে যা। তারপর রাকেশের দিকে তাকিয়ে বলল, আপনার কাকে পছন্দ বাবু, যার দিকে আপনি আঙ্গুল দেবেন সেই মেয়েকেই আপনি পাবেন। রাকেশ বলল, ও কোথায়? শুনে মাসি অবাক হয়ে জিজ্ঞাসা করল, ও আবার কে, কার কথা বলছেন বাবু? তখন রাকেশ বলল, 2 দিন আগে আমি যার ঘরে গিয়েছিলাম সে কোথায়?
এবার মাসি বলল, আপনার মতন অনেক বাবুই তো এখানে আসে, কে কার ঘরে যায় এত কিছু কি মনে রাখা সম্ভব? আপনি নাম বলুন, আমি এক্ষুনি হাজির করছি। শুনে রাকেশ বলল, আরে নামটাই তো আমাকে বলতে চাইলো না। ওর কথা শেষ হতে না হতেই আমি ওখানে এসে হাজির হয়ে গেলাম। আমাকে দেখেই রাকেশ আমার দিকে আঙ্গুল দেখিয়ে বলল, এই তো, ওর কথাই তো বলছিলাম। সাথে সাথে পাশে দাঁড়িয়ে থাকা সব মেয়ে আমার দিকে মুখ বেঁকিয়ে চলে গেল। মাসি আমাকে বলল, যা, বাবুকে নিয়ে তোর ঘরে যা, আর বাবুকে ভালো করে খুশি করে তবেই ছাড়বি। আমি রাকেশকে নিয়ে নিজের ঘরে গেলাম, কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও রাকেশ আমার সাথে কিছুই করল না, শুধু চুপচাপ বসে আমাকেই দেখছিল। আমি নিজের ব্লাউজের হুক খুলতে খুলতে বললাম, আমাকে এত কি দেখছো বাবু? যে কাজের জন্য এসেছো সেটা করো। এখানে বেশি সময় থাকাটা তোমাদের মতো ভদ্র মানুষের জন্য ভালো না বাবু। রাকেশ বলল, তুমি এত সুন্দরী, যে কোনো পুরুষ তোমায় দেখে পাগল হয়ে যাবে, তাহলে এই নরকে তুমি কেন পড়ে আছো? আমি তখন ওর দিকে তাকিয়ে বললাম, তোমার সব কথার উত্তর আমি দিতে পারবো না। আমার কাজ তোমাকে খুশি করার, আর আমি সেটাই করতে পারি। আমার কথা শুনে রাকেশ বলল, আজ আমি তোমার কাছে শরীরের খিদে মেটানোর জন্য আসিনি। আমি নিজেই জানি না যে আমি এখানে কেন এসেছি। এখানে আসার জন্য আমার মন খুব টান ছিল, তোমার ব্যাপারে আমার খুব জানার ইচ্ছা, তাই হয়তো এখানে এসেছি। এই কথা বলতে বলতে রাকেশ বিছানায় শুয়ে পড়ল। রাকেশের কথা শুনে আমি বললাম, আপনাদের মতন পুরুষ মানুষের কাছে আমার মতো মেয়েরা শুধু এক রাতের অতিথি হয়ে আসে, আর দিনের আলো ফুটতেই আপনাদের মতো ভদ্র মানুষেরা আমাদের চিন্তা পর্যন্ত অস্বীকার করেন। এই বলে আমি নিজের শাড়ির আঁচলটা খুলতে যাব, তখনই রাকেশ বলে উঠল, তুমি খুব কড়া কথা বলো, কিন্তু এর একটাও মিথ্যা না, সবই বাস্তব। এই বলে রাকেশ সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার করলো, আর একটা সিগারেট আমার দিকে এগিয়ে দিল। আমিও সিগারেটে টান মারতে শুরু করলাম। রাকেশ কিছুক্ষণ এভাবেই বসে থাকলো, হয়তো আমার জবাবের অপেক্ষায় বসেছিল, কিন্তু আমিও ওর প্রতিটা কথার জবাব খুঁড়িয়ে ফিরিয়ে দিচ্ছিলাম, কারণ আমি জানতাম আমার বাস্তবটা কী। তাই আমি কোনো প্রশ্নেরই জবাব দিতে চাইছিলাম না। সিগারেটটা শেষ করে রাকেশ নিজের পকেট থেকে দুটো 500 টাকার নোট বার করে আমার দিকে এগিয়ে দিল। আমি বললাম, যখন আপনি কিছু করেননি তাহলে টাকা দিচ্ছেন কেন? রাকেশ কিছু না বলেই 500 টাকার নোট দুটো খাটের উপর রেখে চলে গেল। প্রতি রাতে আমাকে নতুন নতুন পুরুষ মানুষকে খুশি করতে হতো। এক একজন পুরুষের এক এক রকম ডিমান্ড, আর আমাদের টাকার বিনিময়ে সেই সব কথা মেনে চলতে হতো। একদিন আমি নিজের ঘরে বসে এই নরকের জীবনের কথা ভাবছিলাম। ঠিক তখনই রানী এসে বলল, কি ব্যাপার, আজকাল তো তোর জন্য সবাই পাগল হয়ে আছে, আমাদের দিকে তো কেউ ফিরেও তাকাচ্ছে না। আমি সিগারেটটা ফেলে বললাম, আরে প্রতিদিনের কাস্টমার, হয়তো আমার কাছে মজা পেয়েছে তাই আমাকে খোঁজে। এই বলে আমি বিছানায় শুয়ে পড়লাম। রানীও তখন আমার পাশে শুয়ে পড়ে বলল, সে তুই যাই বলিস, তোর এই কাস্টমারটা কিন্তু হেব্বি। সব মেয়েরা রেডি হয়ে থাকে ওকে নিজের ঘরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও তো শুধু তোকেই খোঁজে। জানিস, সব মেয়েরা না তোকে খুব হিংসা করে। এই, আমাকেও এরকম একটা কাস্টমার খুঁজে দে না রে। ওর কথা শুনে আমি বললাম, সব মেয়েরা হিংসা করে আর তুই করিস না? শুনে রানী বলল, না রে, তুই তো আমার একমাত্র বন্ধু। 3 বছর আগে তোর আর আমার এই নরকের জীবনটা তো একই সাথে শুরু হয়েছিল। তারপর একটু চুপ করে থেকে বলল, ছাড় এইসব কথা, তবে তুই যাই বলিস না কেন, তোর ওই নতুন বাবুর উপর আমারও কিন্তু নজর আছে। শুনে আমি হাসতে হাসতে বললাম, আরে এই ছেলেটাকে নিয়ে তোরা এত কেন ভাবছিস বলতো? ও শুধুই আমার কাস্টমার, আমার প্রেমিক তো নয়। তাহলে গলির সব মেয়েরা এত জ্বলছে কেন? এই সব কথাবার্তা নিয়ে আমরা দুজন নিজেদের মধ্যে হাসাহাসি করছিলাম। এদিকে রাকেশের জানি না কী নেশা হয়ে গেছিল। রোজ সন্ধ্যা হলেই নিষিদ্ধ পল্লীর বদনাম গলিতে চলে আসতো, আর কোনো মেয়েকে পাত্তা না দিয়ে সোজা আমার ঘরে ঢুকে যেত। প্রতিদিন সন্ধ্যা হলেই আমার ঘরে আসাটা ওর একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। কখনো কখনো ও আমার জন্য দামি দামি জিনিস নিয়ে আসতো, ক্রিম, সোনো, পাউডার, লিপস্টিক, এমনকি দামি দামি জামা কাপড়ও। আমি এই সব কিছুই নিতে চাইতাম না, কারণ মনিকা মাসি যদি জানতে পারে
তাহলে আর রক্ষা থাকবে না। আমার সাথে সাথে এই ভালো মানুষটাকেও মারধর করবে। কখনো কখনো হয়তো অনেক বলার পর আমি ওর আনা কোনো জিনিস নিজের কাছে রেখে দিতাম। একদিন সন্ধ্যায় রাকেশ আমার ঘরে আসতে একটু দেরি করলো। তারপর এসেই আমাকে খুঁজতে থাকলো। আমাকে না দেখে ও মনিকা মাসির কাছে জিজ্ঞাসা করলো, শ্রাবন্তী কোথায়? মাসি পান চিবোতে চিবোতে বলল, শ্রাবন্তী এখন অন্য কাস্টমারের সাথে ব্যস্ত আছে। আপনি না হয় অন্য কোনো মেয়ের ঘরে যান। আমার কাছে আরও খাসা খাসা মেয়ে আছে, একবার ওদের সাথে মজা নিয়ে দেখুন। এই কথা শুনে রাকেশ সেখান থেকে চলে গেল। তারপর থেকে রাকেশ বেশ কিছুদিন অন্য মেয়েদের ঘরেই যাচ্ছিল। তারপর হঠাৎ একদিন রাতে সে আমাকে দেখতে পেল। আমি তখন রানীর সাথে কাস্টমারের আশায় দাঁড়িয়েছিলাম। ও আমাকে দেখে এমনভাবে এলো যেন কতদিন আমায় দেখেনি। আমাকে জড়িয়ে ধরারও চেষ্টা করলো, কিন্তু চারিদিকে তাকিয়ে নিজেকে সামলে নিল। তারপর সোজা আমার রুমে চলে গেল। আমি ঘরে ঢুকে বললাম, কি ব্যাপার বাবু, অনেক দিন পর আমার কথা মনে পড়ল? আমার কথা শুনে রাকেশ বলল, মনিকা মাসিই তো বলেছে যে তুমি এখন খুব ব্যস্ত থাকো। শুনে আমি বললাম, আরে বাইরে থেকে মাসির কিছু বিশেষ লোক এসেছিল, তাদেরকেই খুশি করতে ব্যস্ত ছিলাম। শ্রাবন্তী, তুমি এইসব কেন ছেড়ে দিচ্ছ না? শুনে আমি না বোঝার ভান করে বললাম, এইসব মানে কোন সব? রাকেশ বলল, এইসব মানে অন্য পুরুষের সাথে রাত কাটানো। ওর কথা শুনে আমার খুব হাসি পেল। আমি বললাম, ওরা যদি পরপুরুষ হয় তাহলে তুমি কে? তুমিও তো আমার কাছে পরপুরুষই। আমার কথা শুনে রাকেশ জোরে বলে উঠল, তাহলে কি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই? আমি বললাম, একটা বেশ্যার সাথে তোমার মতন ভদ্র মানুষের আর কি সম্পর্ক থাকতে পারে? আর যদি কোনো সম্পর্ক থেকেও থাকে তাহলে এই ভদ্র সমাজে তাকে অবৈধ সম্পর্ক বলা হয়, যে সম্পর্কটা এই নিষিদ্ধ পল্লীর গলিতেই শেষ হয়ে যায়। এই সব বলতে বলতে আমার গলাটা ভারী হয়ে গেল। রাকেশ আমার হাত দুটো ধরে বলল, কিন্তু আমার এইসব একদম ভালো লাগে না। যখন অন্য কেউ তোমায় ছোঁয়, তোমায় দেখে, তোমার কাছে আসে। আমি বললাম, কেন? এতে তোমার কি অসুবিধা হয়? তুমিও তো এখানে সেই কারণেই আসো যে কারণে বাকি সবাই আসে। তাহলে তোমার আর তাদের মধ্যে আলাদা কি আছে? আর তাছাড়া আমার এটাই পেশা। রাকেশ তখন রেগে গিয়ে বলল, আমার অসুবিধা আছে, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। যখন অন্য কেউ তোমাকে ছোঁয়, তোমার সাথে রাত কাটায়, তখন আমার সারা শরীরে যেন আগুন জ্বলে ওঠে। আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। আমি ওর কথা শুনে চুপ করে বসে থাকলাম। এভাবে আমাকে বসে থাকতে দেখে রাকেশ আমার হাত দুটো আরও জোরে চেপে ধরে বলল, শ্রাবন্তী, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে এই নরক থেকে বের করে আনতে চাই। একটা ভালো জীবন দিতে চাই তোমাকে। আমি কোনো উত্তর দিলাম না, শুধু চুপচাপ বসে রাকেশের কথা শুনছিলাম। কিছুক্ষণ পর ও আমাকে জড়িয়ে ধরল। আমিও আর রাকেশের ভালোবাসা অস্বীকার করতে পারলাম না। সারা রাত আমরা দুজনে একে অপরকে মন ভরে ভালোবেসে গেলাম। ভোরের আলো ফুটতেই রাকেশ বলল, তুমি নিজের খেয়াল রেখো, আমি তাড়াতাড়ি তোমাকে এখান থেকে বার করে নিয়ে যাব। এই বলে সে চলে গেল। রাকেশ কিছুদিনের জন্য শহরের বাইরে গেছিল। এদিকে অন্য কাস্টমারদের প্রতি আমার ব্যবহার দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। আমার আর অন্য কোনো পুরুষের সাথে রাত কাটাতে ভালো লাগতো না। তাই কখনো পেট ব্যথার অজুহাত দিতাম, বা কখনো মাসিক হয়েছে বলতাম। আমার এই ব্যবহার কাস্টমারদের ভালো লাগতো না। তাই ওরা অনেক সময় আমাকে খারাপ খারাপ কথা বলতো, আমাকে গালিগালাজ করতো। সেই জন্য কখনো কখনো নিরুপায় হয়ে আমাকে অন্য পুরুষের সাথে রাত কাটাতে হতো। আমার এই ব্যবহারের জন্য অনেক গ্রাহক এখানে আসা বন্ধ করে দিয়েছিল। মাসির ব্যবসা আর আগের মতো চলছিল না। একদিন মাসি আমাকে তার ঘরে ডেকে পাঠালো। আমি ঘরে ঢোকার সাথে সাথেই মাসি বলল, কি ব্যাপার, আজকাল বাবুরা তোর উপর খুব রেগে যাচ্ছে। তোর মাথায় অন্য কিছু চলছে নাকি? আমি কোনো উত্তর দিলাম না, শুধু মাসিকে বললাম, মাসি, আমি আর এই কাজ করতে পারবো না। আমার ভালো লাগে না এই কাজ করতে। আমার কথা শেষ হতে না হতেই মাসি বলল, আমি সব বুঝতে পারছি তোর এই কাজে মন কেন লাগছে না, কারণ তোর মন তো ওই বাবুর সাথে লেগে গেছে। তুই কি ওই বাবুকে ভালোবাসিস নাকি? আমি কিছু বলার আগেই মাসি আমার কাঁধে হাত রেখে বলল, আমাদের ধান্দায়
এইসব প্রেম ভালোবাসার কোনো জায়গা নেই রে। মাসির কথা শুনে আমি মাসির পা দুটো ধরে বললাম, ও আমাকে খুব ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়। জানি না কেন আমিও ওকে বিশ্বাস করতে শুরু করেছি। আমিও ওকে ভালোবাসি মাসি। আমিও একটা ভালো জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছি। আমার কথা শুনে মাসি বলল, আরে আমাদের মতো বেশ্যাদের কেউ কখনো ভালোবাসে না, শুধু ভালো ভালো কথা বলে আমাদের ব্যবহার করে আর তারপর ছুঁড়ে ফেলে দেয়। এখনও সময় আছে, নিজের মনকে আটকা। আমি মাসিকে বললাম, না মাসি, আমি ওকে ভালোবাসি, ও আমাকে কখনো ঠকাবে না। এতদিন আমি তোমার সব কথা শুনেছি, তুমি আমার একটা ছোট কথা মেনে নাও না। তুমি ওই বাবুর সাথে আমার বিয়ে দিতে রাজি হয়ে যাও। এই বলে আমি খুব কাঁদতে থাকলাম। আমার চোখের জল মুছিয়ে মাসি বলল, আমি তোর সুখের পথে বাধা হয়ে দাঁড়াবো না, কিন্তু তুই যে রাস্তায় পা বাড়িয়েছিস সেখানে শুধু অন্ধকার আছে, আর কিচ্ছু নেই। আমি মাসির হাত দুটো ধরে বললাম, তুমি চিন্তা করো না মাসি, ও আমাকে কখনো ঠকাবে না। আমি ভালো থাকবো ওর সাথে। আমার কথা শুনে মাসি বলল, ঠিক আছে, যা, আমি তোকে এই জীবন থেকে মুক্তি দিলাম। আজ থেকে এই গলির দরজা তোর জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। এই বলে মাসি ওখান থেকে চলে গেল। দুদিন পরেই রাকেশ আমার কাছে এলো, আর আমিও ব্যাগ গুছিয়ে মাসি আর রানীর সাথে দেখা করে রাকেশের হাত ধরে এই নরক থেকে বেরিয়ে গেলাম। কিন্তু রাকেশ নিজের বাড়িতে না নিয়ে গিয়ে এক বন্ধুর বাগান বাড়িতে আমায় নিয়ে গেল। বলল, কিছুদিন এখানে থেকে তারপর বাড়ি যাব। ওখানে গিয়ে আমি দেখলাম ঘরে আগে থেকেই একজন মাঝবয়সী লোক বসে আছে। আমি রাকেশকে জিজ্ঞাসা করলাম, ইনি কে? ও আমার গালে হাত রেখে বলল, শ্রাবন্তী, ইনি আমার অফিসের বস। শুধু এক রাতের জন্য তুমি ওনাকে খুশি করে দাও, তাহলে উনি আমায় প্রমোশন করে দেবে, আর আমি নিজের জন্য একটা বাড়ি কিনতে পারবো। আমি শুনে অবাক হয়ে গেলাম আর বললাম, তুমি তো আমাকে বিয়ে করবে বলেছিলে। আমার কথা শোনা মাত্রই রাকেশ জোরে জোরে হাসতে থাকলো আর বলল, বিয়ে? আর তোমাকে? তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে বিয়ে করব? তুমি জানো না, বেশ্যাদের কখনো বিয়ে হয় না, ওদের কখনো সংসার হয় না। ওদের কাজ একটাই, সেটা হলো আমাদের মতন পুরুষ মানুষদের মনোরঞ্জন করা। তোদের মতো মেয়েকে আবার কে বিয়ে করবে? তোদের তো প্রতি রাতেই ফুলশয্যা হয়, তাও আবার নতুন নতুন পুরুষদের সাথে, বুঝেছিস? রাকেশ আমার হাত ধরে টানতে টানতে বসের ঘরে নিয়ে গেল আর বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আমি দরজা খোলার অনেক চেষ্টা করলাম, বারবার অনুরোধ করলাম যে আমাকে ছেড়ে দিন, কিন্তু রাকেশের বস হিংস্র জানোয়ারের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি আর রাকেশের বসকে আটকাতে পারলাম না। উনি আমার শরীর নিয়ে খেলতে থাকলো, আর আমি জ্যান্ত লাশের মতো বিছানায় পড়ে থাকলাম। আমার শরীরটাকে ছিঁড়ে খেলো উনি। আমার চোখ দিয়ে শুধু অনবরত জল ঝরে পড়ছিল, মুখ থেকে কোনো আওয়াজ বের হলো না আমার। আমার শরীরের সাথে সাথে আমার বিশ্বাসও সেদিন শেষ হয়ে গেল। আমার শরীর নিয়ে খেলা করা শেষ হয়ে গেলে বস রাকেশকে ডেকে বলল, वाह राकेश, मज़ा आ गया, ऐसी लड़की मैंने पहली बार देखा। রাকেশ ওর বসের সামনে মাথা নিচু করে বলল, ধন্যবাদ স্যার, এই সুন্দর জিনিসটা তো আমি আপনার জন্যই এনেছি, আর একে আনতে আমার কম কাঠখড় পোড়াতে হয়নি। স্যার, এবার আমার প্রমোশন হয়ে যাবে তো? রাকেশের কথা শুনে বস বলল, अरे हाँ, प्रमोशन तुम्हारा पक्का है, बस 1-2 दिन इससे और खेल लो, फिर तुम्हारा प्रमोशन करा दूंगा। এই বলে বস সেখান থেকে চলে গেল। রাকেশ নিজের মনে মনে হাসতে থাকলো আর ওখানে দাঁড়িয়েই একটা সিগারেট ধরালো। ঠিক তখনই আমি আস্তে আস্তে বিছানা থেকে উঠে ওর সামনে গেলাম আর জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে মিথ্যে ভালোবাসার জালে ফাঁসিয়ে এখানে নিয়ে এসেছো? ও আমার হাতটা মুচড়ে দিয়ে বলল, তুমি তো পয়সার জন্য এসব কাজ অনেক আগে থেকেই করছো। আজও যখন করলে তাহলে কি এমন অসুবিধা হলো তোমার? তুমি তো আর সতী সাবিত্রী না। আর হ্যাঁ, বিনা পয়সায় করাইনি তোমাকে দিয়ে। তোমার টাকা তুমি পেয়ে যাবে। শুধু আমি যতদিন বলবো ততদিন তুমি আমার কথা মেনে চলবে। দেখবে আমি তোমার জীবন একদম বদলে দেবো। আমি বললাম, আর আমাদের বিয়ে? ও আমার কাঁধটা ঝাঁকিয়ে বলল, বেশ্যাদের বিয়ে হয় না, তুমি কি ভুলে গেছো শ্রাবন্তী? এই বলে রাকেশ ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলো।
তখনই আমি ওর পকেট থেকে পিস্তলটা বার করে ওর কোমরে ধরে কানের কাছে গিয়ে আস্তে আস্তে বললাম, তুমি ঠিক বলেছ, বেশ্যাদের কখনো বিয়ে হয় না, কিন্তু ওদেরও মন আছে, সেটা হয়তো তুমি জানো না। এই বলে আমি ওর দিকে পিস্তলটা চালিয়ে দিলাম, আর সাথে সাথেই ও মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক তারপরেই আমিও নিজের মাথায় গুলি চালিয়ে নিজেকে শেষ করে দিলাম। বন্ধুরা, আশা করছি আজকের এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।